স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নজর কেড়েছে দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের দীপশিখা মেটি স্কুল। দ্বিতল এই স্কুলের অন্যতম বৈশিষ্ট্য হল শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা গরম ও শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। এই স্কুলের পরিবেশ বান্ধব নির্মাণ শৈলী দেখতে ভিড় করেন অনেকেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি 3টি দ্বিতল ভবন। প্রতিটি ভবনে রয়েছে আলাদা নাম: আনন্দালয়, মেটি ও দেশি। ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালু, বাঁশ, কাঠ, টিন ও রড সিমেন্ট। দেয়ালের প্লাস্টারে সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেওয়া হয়েছে। তাই মেটি স্কুল নামেই পরিচিতি পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রাপুর গ্রামে গেলেই চোখে পড়বে নজর কাড়া এই স্কুলটি। দীপশিখা নামে একটি বেসরকারি সংস্থা 1999 সালে শুরু করেন প্রতিষ্ঠানটির কার্যক্রম। মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধি, প্রতিবন্ধীর সেবা কার্যক্রম ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে। আমাদের নিচের তলায় আউটডোর সার্ভিস আছে। প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তারা এখানে থেরাপি সেবা সহ বিভিন্ন সেবা পেয়ে থাকে। এই স্কুলের উদ্দেশ্য আনন্দের মাধ্যমে শিক্ষাদান, শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি, যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয়ভাবে শিক্ষা গ্রহণ। শিশু থেকে 10ম শ্রেণী পর্যন্ত চলা পাঠ্যক্রমের পাশাপাশি ডিপ্লোমা কোর্সেরও রয়েছে 25 জন শিক্ষার্থী। যখন আমাদের কারেন্ট পালায় তখন আমরা যদি বাতাস হয় তাহলে আমাদের হাওয়াও পাই, অনেক ভালো লাগে। আমার চেয়ার বেঞ্চ নাই, তাও আমাদের পার্টি আছে। এখানে আমরা সব বন্ধুরা মিলে ক্লাস করি। ক্লাস 4 পর্যন্ত এই মাটির বিল্ডিংয়ে ক্লাস করে। যে পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিগুলো পালন করা হয়। আমরা যদি দেখি যে আমাদের এই যে মাটির ঘরগুলো, সেখানে কিন্তু আসলে ওইরকম হিট কিন্তু এখানে ছিল না, এবং এই ঘরের ভিতরে কিন্তু বাচ্চারা কিন্তু আরাম আয়েসে কিন্তু তারা কিন্তু বসতে পারছে এবং তারা কিন্তু ওই গরমটা অনুভব করছে না। ফলে এটা একটা বিরাট বেনিফিট। 2007 সালে বিশ্বের 13টি স্থাপত্যের মধ্যে মেটি স্কুলকে আগা খান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। দীপ্ত, বার্তাকক্ষ। কোরবানির ঈদকে সামনে রেখে পশু হাটে তুলতে প্রস্তুত হবিগঞ্জের খামারিরা। স্বাস্থ্যসম্মতভাবে সম্পূর্ণ দেশি পদ্ধতিতে পশু লালন পালন করছেন বলে দাবি তাদের। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করার শঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। এর নাম পঙ্খিরাজ। প্রায় 3 বছর ধরে 1200 কেজি ওজনের ফিজিয়ান জাতের এই গরুটি লালন পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাটের মহসিন মিয়া। আমি 8-10 জন মানুষ ডাকিয়ে নিয়ে, আমার আত্মীয় স্বজন ডাকিয়ে নিয়ে আমি যখন বাজারে নিয়েছিলাম তখন এটা আমাদের 8-10 জন মানুষকে শূন্য বাজারে নিয়ে গেছে। তারপর থেকে আমি এটা পঙ্খিরাজ ডাকি, সবাই পঙ্খিরাজ নামে ডাকে। তো আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এটা ফার্স্ট প্রাইজও পাইছি চুনারুঘাট থানায়। আগে দাম চাইতাম বেশি, এখন আমি 10 লক্ষ টাকা দাম দিছি। আর তার ওজন আছে এখন 1200 কেজি প্লাস। শুধু পঙ্খিরাজ নয়, হবিগঞ্জের কয়েকটি খামারে কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন খামারিরা। শাহিয়াল, নেপালি, ফিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুগুলোর ওজন 500 থেকে 1000 কেজি পর্যন্ত। দেশীয় পদ্ধতিতে লালন পালন হচ্ছে এসব গরু। 3 বারে আমরা গরু দোয়ানো হয়, শ্যাম্পু দিয়া গরু সবসময় 5 পরিষ্কার রাখি। নিচে 5 লাখ থেকে ধরে 8 লক্ষ টাকা পর্যন্ত আমার দ্বারা গরু আছে। তবে খাবারের দাম বৃদ্ধি এবং কোরবানির বাজারে ভারতীয় গরু প্রবেশ করার আশঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক খামারি। দেশীয় খাবার খাওয়ায় ঘাস, ভুসি, খোল। ভারতীয় গরু দেশের ভিতরে ঢুকে আর আমরা খামারিরা যারা আছি এরা যদি ক্ষতির সম্মুখীন হই, তো নতুন যারা উদ্যোক্তা এই সেক্টরে আসতে ভয় পাইব। দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উপজেলার যে তথ্য আছে সেই তথ্য মতে এখানে কোনো ভারতীয় গরু আসতেছে না। আমার চাহিদা হলো 90,000, এদিক দিয়ে আমার 12,500-এর মতো আমার উদ্বৃত্ত আছে। জেলায় এবছর কুরবানির যোগ্য লক্ষাধিক গরু রয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বারবার অনিয়মের কারণে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার, এমন অভিযোগ বাইরার যুগ্ম সাধারণ সম্পাদকের। তিনি বলছেন 100টি কোম্পানির সিন্ডিকেট এই অনিয়মের সাথে জড়িত। অভিযোগ রয়েছে কর্মীদের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
31 মে রাত 11টার ফ্লাইটে সবশেষ কর্মী নেয় মালয়েশিয়া। এরই মাধ্যমে সে দেশে বর্তমান সময়ে শ্রমিক পাঠানো বন্ধ হলো। শেষ 3 মাসে প্রায় 5 লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তে অনেকেই যেতে পারেনি বলে অভিযোগ রয়েছে। শ্রমিক পাঠাতে না পেরে বন্ধ করে দিয়েছে রাজধানীর বনানীর আল হেরা নামের একটি প্রতিষ্ঠান। অনেক লোককে আমরা হ্যান্ডওভার করে আমরা এখানে রাখছি, তৈরি করতে দেয়নি, অনেক লোক ছিল বসেছিল। তার এখন কোন কারণে যে অফিস খোলে নাই, যে কি কারণ? বাইরা বলছে দেশে সরকারের নিবন্ধিত জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান রয়েছে 2300, যার মধ্যে এবারে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়েছে মাত্র 100টি প্রতিষ্ঠান। শ্রমবাজার উন্মুক্ত হবে সকলের জন্য এবং কম খরচে যাতে কর্মীরা যেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমাদের মন্ত্রণালয়কে। গত 15 বছরে 3 দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে। প্রথমবারে 10টি কোম্পানির বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। এবারে এই সিন্ডিকেট হয়েছে 100টির। কেন বন্ধ হচ্ছে? একই কারণ, অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন এবং সিন্ডিকেটের কারণে হয়েছে সেটা। তো এখন বারবারই সিন্ডিকেটের কারণে কিন্তু এই মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হচ্ছে। ডেফিনেটলি এই জায়গাটা থেকে এখান থেকে আমাদের উদ্ধার হইতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারের নির্ধারিত সর্বোচ্চ ৭৮,৯৯০ টাকা খরচ হওয়ার কথা। তবে এর কয়েক গুণ টাকা লেগেছে বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তা অস্বীকার করছে। রিক্রুট করতে হয়েছে মালয়েশিয়া যে কোম্পানি, সেই কোম্পানির মনোনীত বা তার যে পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিছে, সে কর্মীগুলিকে সে চয়েস করছে, সে ইন্টারভিউ নিছে, সে আমাদের কাছে নিয়ে আসছে। ওই এন্ডে তাদের মধ্যে কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে কিংবা কত টাকা হয়েছে এটা আমাদের জানা নেই। এখানে লাইসেন্স হোল্ডার সরকার যে নির্ধারিত ফি আছে ওই টাকাটাই পাইছে। অভিযোগ রয়েছে মালয়েশিয়া থেকে আমিন নূর কর্মী পাঠানোর পুরো বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশে তার প্রতিনিধি হিসাবে কাজ করেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন ওরফে স্বপন। তারা দুজন মিলে চক্রে কারা থাকবে তা নির্ধারণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী বার্তা নিয়ে রাজধানীতে প্রদর্শিত হল জনসচেতনতামূলক পথনাটক এসো ফিরি আলোর পথে। নাটকটিতে তুলে ধরা হয় কিভাবে উগ্রবাদের উস্কানিদাতা ও জঙ্গি সংগ্রহকারীরা বিভিন্ন সংগঠনের নামে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপদগামী করে। সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমন করার লক্ষ্যে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কিভাবে হতাশাগ্রস্ত তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে, সাধারণ মানুষদের তা দেখানো হচ্ছে পথনাটকের মাধ্যমে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কের উন্মুক্ত মঞ্চে প্রদর্শিত হয় পথনাটক এসো ফিরি আলোর পথে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের শিল্পীরা তুলে ধরেন উগ্রবাদের দিকে ধাবিত হওয়া ব্যক্তির আচরণে কি কি পরিবর্তন ঘটে, উগ্রবাদে জড়িত হওয়ার ক্ষেত্রে কারা ঝুঁকিতে রয়েছে এবং এর প্রতিরোধে করণীয় কি কি হতে পারে। সন্ত্রাসবাদ বা উগ্রবাদের মতো বৈশ্বিক সমস্যা শুধুমাত্র গ্রেফতার বা জেলখানায় রেখে দমন করা যাবে না। সাংস্কৃতিক নানা উপস্থাপনার মাধ্যমে এর বিরুদ্ধে লড়তে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যারা নাকি এরকম ধর্মের বা বিভিন্ন আদর্শের ভুল ব্যাখ্যা গ্রহণ করে বিপদগামী পথে চলে যায়, কোনো সহিংস কর্মকাণ্ডে যেন না জড়ায়, সেটাই হচ্ছে আমাদের এই নাটকের মধ্যে থেকে আমরা বলার চেষ্টা করি। প্রদর্শনীতে উপস্থিত দর্শকদেরও নাটকটির সঙ্গে যুক্ত করা হয়। নাটক চলাকালীন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে নাটকের গতি বা গল্পের প্রবাহ নিয়ন্ত্রণে সুযোগ দেওয়া হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় 95 জন নিহত ও 350 জন আহত হয়েছে। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 36,400 জনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত 3 পর্যায়ের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো।
দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম হয়েছে সংকটে শিল্প, গতি নেই নতুন বিনিয়োগে, আসছে বাজেট 2024-25-এর। এরপরে আছে বাজছে টি-20-র বাজনা, বিশ্বকাপ শুরু আজ। তার পাশে আছে বুথ ফেরত জরিপের ফলাফল, নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। এরপরে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে স্লুইস গেট নির্মাণে প্যাকেজ ঘুষ। এরপরে আছে মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম, বিদেশে নামে বেনামে বিপুল সম্পত্তি। তার পাশে আছে ভিসা বাণিজ্য অর্থ পাচারে কর্মকর্তারা জড়িত। তার পাশে আছে জাতিসংঘ বিশেষজ্ঞদের চিঠির জবাব, রিক্রুটিং এজেন্টের অনিয়ম বন্ধে কাজ করছে বাংলাদেশ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট। তার নিচে আছে জন্ম নিবন্ধন নিয়ে ডিএসসিসি ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের দ্বন্দ্ব। তারপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম আছে দেখা যেতে পারে আরও আজিজ বেনজির। তার পাশে আছে ক্ষমতার পুঁজিতে ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির। এর পাশে আছে রেলওয়ের 713 কোটি টাকার গচ্চা প্রকল্প। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে একটি ভিন্ন বিষয় শিরোনাম হয়েছে, সেটি হচ্ছে দেশি ফ্রিজেই ক্রেতার আস্থা, দেশে দ্রুত বড় হচ্ছে ফ্রিজের বাজার। তার পাশে আছে উৎপাদন বাড়ায় 5% নেমেছে আমদানি, ফ্রিজের মোট চাহিদার 95% দেশে উৎপন্ন হয়। তার নিচে আছে স্মার্ট ফ্রিজে পথ দেখাচ্ছে ওয়ালটন। এবং সবশেষ আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম হয়েছে শেষ হওয়ার পথে বৃহৎ 5 প্রকল্পের গ্রেড পিরিয়ড, 2022-23 অর্থ বছরে $5 বিলিয়ন পৌঁছেছে ঋণ পরিশোধের দায়। তার পাশে আছে তৃতীয় শিরোপা মিশনে নামছে ওয়েস্ট ইন্ডিজ, আজ থেকে টি-20 শুরু বিশ্বকাপ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।